আজ আমরা ডুব দিচ্ছি কলকাতা শহরের একেবারে গোড়ার ইতিহাসে, মানে অষ্টাদশ শতকেরও আগের সময়ে। হ্যাঁ, আর এই শহরের শুরুটা নিয়ে আমরা যা শুনে বা জেনে অভ্যস্ত তার থেকে বেশ অন্যরকম একটা ছবি কিন্তু উঠে আসে। একদম। বিশেষ করে ওই যে একটা ধারণা আছে না, জোব চার্নকই কলকাতার প্রতিষ্ঠাতা। ঠিক সেই ধারণাটাকেই কিন্তু ঐতিহাসিক তথ্য আর বিশেষ করে একটা আদালতের রায় বেশ বড়সড় প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিয়েছে। আর সেটাই আজকের আলোচনার কেন্দ্রবিন্দু, তাই না? মানে এই যে ২০০৩ সালের কলকাতা হাইকোর্টের রায়টা, একটা শহরের ইতিহাস নিয়ে আদালতের রায়, এটা তো বেশ বিরল ঘটনা। খুবই বিরল এবং গুরুত্বপূর্ণ। আদালত খুব স্পষ্ট করে বলে দিয়েছিল যে জোব চার্নককে আর কলকাতার প্রতিষ্ঠাতা হিসেবে দেখা যাবে না। কারণটা কি ছিল? মানে আদালত কিসের ভিত্তিতে এই সিদ্ধান্তে এলো? কারণ হিসাবে আদালত উল্লেখ করে যে ব্রিটিশরা আসার অনেক অনেক আগে থেকেই এখানে একটা যাকে বলে অত্যন্ত সভ্য সমাজ ছিল, আর নদীর ধারে একটা গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রও ছিল। ও আচ্ছা, তার মানে চার্নক যখন এসেছিলেন জায়গাটা ফাঁকা ছিল না মোটেও। একেবারেই না। জীবনযাত্রা ছিল, বাণিজ্য ছিল, এমনকি ধর্মীয় গুরুত্বও ছিল। আদালত কালীঘাট মন্দিরের কথাও বিশেষভাবে উল্লেখ করে। কালীঘাট তো বহু পুরনো। হ্যাঁ, আর শুধু তাই নয়, আদালত আরও পুরনো প্রমাণের কথাও বলে। যেমন ধরুন ১৪৯৫ সালের বিপ্রদাস পিপলাইয়ের মনসামঙ্গল। ১৪৯৫? মানে চার্নকের প্রায় ২০০ বছর আগে। ঠিক। আর তারপর ১৫৯৬ সালের আবুল ফজলের আইনি আকবরী। এই দুটোতেই কিন্তু এই অঞ্চলের উল্লেখ পাওয়া যায়, কলকাতা নামের উল্লেখ। তার মানে লিখিত প্রমাণও রয়েছে বেশ পুরনো। আর সাবর্ণ রায়চৌধুরী পরিবারের ভূমিকার কথাও তো আদালত বলেছিল, তাই না? হ্যাঁ, সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। মুঘল সম্রাট জাহাঙ্গীর ১৬০৮ সালে এই অঞ্চলে জমিদারি পাট্টা দিয়েছিলেন সাবর্ণ রায়চৌধুরী পরিবারকে। ১৬০৮ সাল, সেটাও তো চার্নকের অনেক আগে। অবশ্যই। আদালত এটাও মনে করিয়ে দেয় যে শুধু সাবর্ণরাই নন, শেঠ, বসাক পরিবার, এদেরও অবদান ছিল এই অঞ্চলের বিকাশে। তাই এককভাবে চার্নককে প্রতিষ্ঠাতা বলার কোনো মানে হয় না। সেই কারণেই কি আদালত নির্দেশ দিয়েছিল যে বইপত্র, সরকারি নথি থেকে চার্নকের নাম সরাতে হবে? একদম। এই ঐতিহাসিক ভুলটা সংশোধনের জন্যই ওই নির্দেশ। বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, তাহলে কলকাতার এই যে উত্থান, তার আগে এই অঞ্চলের প্রধান কেন্দ্র কোথায় ছিল? আমরা সপ্তগ্রামের কথা শুনি। ঠিক ধরেছেন। কলকাতা মাথা তোলার আগে সপ্তগ্রাম বা সাতগাঁও ছিল এই অঞ্চলের মূল প্রাণকেন্দ্র। এখনকার কলকাতা থেকে ধরুন প্রায় ৬০ কিলোমিটার উত্তরে। সরস্বতী নদীর তীরে, তাই তো? হ্যাঁ, যদিও নদীটা এখন মজে গেছে, কিন্তু এক সময়ে মানে ধরুন নবম-দশম শতক থেকেই সপ্তগ্রাম ছিল একটা বিরাট বন্দর, বাণিজ্য কেন্দ্র, প্রশাসনিক হেডকোয়ার্টার। এর ঐতিহাসিক ভিত্তি কতটা শক্ত? যথেষ্ট। যেমন ধরুন ১৩২৮ সাল নাগাদ মোহাম্মদ বিন তুগলকের সময় এটা প্রশাসনিক কেন্দ্র ছিল। বিখ্যাত পর্যটক ইবন বতুতা এখানে এসেছিলেন ১৩৪৫ সালে। বাহ! শুধু তাই নয়, ষোড়শ শতকের বাংলা সাহিত্যে চৈতন্য ভাগবত, চণ্ডীমঙ্গল এসব জায়গাতেই সপ্তগ্রামের বেশ ভালো বর্ণনা আছে। ১৫৩৭-৩৮ সাল নাগাদ পর্তুগিজরাও এর কথা লিখে গেছে। তাহলে এত সমৃদ্ধ একটা শহর হারিয়ে গেল কি করে? মূল কারণ ওই সরস্বতী নদী। সপ্তদশ শতক নাগাদ নদীটা নাব্যতা হারাতে শুরু করে, মানে মজে যেতে থাকে। ফলে বন্দর হিসাবে এর গুরুত্ব হু হু করে কমে যায়। আর সেই সুযোগেই হুগলি আর তারপর কলকাতার উত্থান? অনেকটা তাই। সপ্তগ্রামের পতনে যে শূন্যস্থান তৈরি হয়েছিল সেটাই হুগলি আর পরে কলকাতাকে বেড়ে ওঠার জায়গা করে দেয়, বিশেষ করে যখন এই অঞ্চলে সাবর্ণ রায়চৌধুরীরা সক্রিয় হয়ে উঠছেন। আর এই সাবর্ণ রায়চৌধুরী পরিবারের মধ্যেই একজনের নাম খুব বেশি করে আসে, লক্ষ্মীকান্ত রায়চৌধুরী। হ্যাঁ, লক্ষ্মীকান্ত মজুমদার, যিনি পরে রায়চৌধুরী হন। জন্ম আনুমানিক ১৫৭০ সাল। ইনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব ছিলেন। যশোরের রাজা বসন্ত রায়ের রাজস্ব মন্ত্রী ছিলেন। আর ১৬০৮ থেকে প্রায় ১৬৪৯ পর্যন্ত তিনি তার পাওয়া জমিদারি, মানে আজকের বৃহত্তর কলকাতা অঞ্চল, সেটা পরিচালনা করেন। ঠিক, আর খুব দক্ষতার সঙ্গে। তাকে অনেকে কলিকাতার প্রথম সমাজ সংস্কারকও বলেন। কেন? কি করেছিলেন তিনি? অনেক কিছু। যেমন ধরুন, তিনি সুতানুটি গ্রামটাকে একটা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে পরিণত করেন। পর্তুগিজ, ডাচ, আর্মেনীয় বণিকরা আসত সেখানে। ওহ! তিনি প্রথম পাকা রাস্তা তৈরি করান হালিশহর থেকে বেহালা পর্যন্ত।
প্রথম কাঁচারি বাড়ি বানান, যেটা আজকের রাইটার্স বিল্ডিংয়ের জায়গায় ছিল বলে মনে করা হয়। রাইটার্স বিল্ডিংয়ে জায়গায়? আচ্ছা। আর ১৬১০ সালে বেহালায় তিনি যে পারিবারিক দুর্গাপুজো শুরু করেন, সেটা তো আজও চলছে। হ্যাঁ, শুনেছি। আর সমাজ সংস্কারক কেন বলা হয়? শোনা যায় তিনি নাকি তার এলাকায় বহুবিবাহ প্রথা বন্ধ করার চেষ্টা করেছিলেন। যদিও এটা নিয়ে বিতর্ক থাকতে পারে, তবে চেষ্টাটা গুরুত্বপূর্ণ। আর কালীঘাটের সঙ্গে তার কি যোগাযোগ ছিল? তিনি কালীঘাট মন্দিরের নিত্য ষাণসু পূজার জন্য প্রায় ৫৯৫ বিঘার মতো নিষ্কর জমি দান করেছিলেন। ৫৯৫ বিঘা? অনেক জমি তো। হ্যাঁ, বিরাট ব্যাপার। যদিও কালীঘাট আগে থেকেই একটা পবিত্র স্থান ছিল, কিন্তু এই বিপুল জমিদান একে একটা প্রধান তীর্থক্ষেত্রে পরিণত হতে অংশং সাহায্য করে। তবে এখনকার মন্দিরটা তো আরও পরে তৈরি। হ্যাঁ, এখনকার যে কাঠামোটা আমরা দেখি সেটা ১৮০৯ সালে তৈরি। সেটাও অবশ্য ওই সাবর্ণ রায়চৌধুরী পরিবারই তৈরি করিয়েছিল। আর এই সময় কি অন্যান্যরা আসতে শুরু করল, যেমন আর্মেনীয়রা? তাদের কথা তো বেশ শোনা যায়। অবশ্যই। আর্মেনীয়রা খুব গুরুত্বপূর্ণ। সম্রাট আকবর নিজে তাদের ডেকেছিলেন সেই ১৫৬২ সাল নাগাদ। তারা ভারতে আসে। ও, আকবরের সময়? হ্যাঁ, আর ১৬ শতকের শেষের দিকে তারা চীনসুরায় বসতি গড়ে তোলে, মূলত পাটের ব্যবসার জন্য। চীনসুরায়? আচ্ছা। তারপর তারা কলকাতাতেও আসে। ধরুন, তাদের সবচেয়ে পুরনো সমাধিটা কিন্তু ১৬৩০ সালের। ১৬৩০? মানে চারনোকের অনেক অনেক আগে। আর ১৬৮৮ সালে তারা বড়বাজার এলাকায় হোলি ন্যাজারেথ চার্চ তৈরি করে। মানে একটা পুরো কমিউনিটি এখানে স্থাপিত হয়ে গিয়েছিল। তার মানে একটা বেশ বড়সড় সম্প্রদায় রীতিমতো শিকড় গেড়েছিল। তাদের প্রভাব কেমন ছিল তখন? যথেষ্ট। ১৭১৫ সাল নাগাদ আর্মেনীয়রা ছিল কলকাতার অন্যতম প্রধান সম্প্রদায়। এমনকি মোঘল দরবারেও তাদের বেশ খাতির ছিল। তাই নাকি? হ্যাঁ, যেমন প্রধান বিচারপতি আব্দুল হাই বা চিকিৎসক মিস জুলিয়ানার কথা শোনা যায়। কলকাতার সুকিয়া স্ট্রিটের নামটাও তো। সুকিয়াস বিবি? হ্যাঁ, একজন আর্মেনীয় মহিলা। ঠিক। একজন দানশীলা আর্মেনীয় মহিলা। মানে তারা শুধু ব্যবসায়ী ছিলেন না, এই সমাজেরই অংশ হয়ে উঠেছিলেন। আর্মেনীয়দের পাশাপাশি পর্তুগিজরাও তো ছিল। হ্যাঁ, পর্তুগিজরা। তারা মূলত সাতগাঁও দিয়েই ঢোকে। আফোনসো ডি মেলো ১৫৩৩ সালে এসে ওখানে বাণিজ্য কুঠি বানান। কিন্তু সাতগাঁওয়ের তো তখন পড়ন্ত অবস্থা। একদম। তাই তারা হুগলির দিকে মন দেয়। আন্টোনিও তাভারেস বলে একজন, তিনি ১৫৭৯ সালে হুগলি শহর বা উগলিম যা বলা হতো সেটার পত্তন করেন। আর ব্যান্ডেল চার্চ? সেটাও তাদেরই তৈরি। ১৫৯৯ সালে চাল, কাপড়, লাক্ষা, চিনি এই সবের ব্যবসা করত। কিন্তু মুঘলদের সঙ্গে তো একটা গোলমাল হয়েছিল শুনেছিলাম। হ্যাঁ, ১৬৩২ সালে বেশ বড় সংঘাত হয় আর মুঘলরা হুগলি দখল করে নেয়। কিন্তু মজার ব্যাপার হলো সব পর্তুগিজ কিন্তু চলে যায়নি। কোহো? না, তাদের একটা অংশ শাহজাহানের অনুমতি নিয়ে আজকের কলকাতার কাছাকাছি মানে কালিকাটা অঞ্চলে বসতি করে। আর তারা লবণের ব্যবসায় ঢুকে পড়ে। ইন্টারেস্টিং। মানে টিকে থাকার একটা চেষ্টা। অবশ্যই। পরে তো শাহজাহান ব্যান্ডেলেই তাদের জমি দান করেছিলেন চার্চের জন্য। তাহলে আর্মেনীয়, পর্তুগিজ, এরপর কারা এলো? ড্যানিশরা? হ্যাঁ, ড্যানিশরা। তারা শ্রীরামপুরে আসে এই ধরুন ১৬৯৮ সাল নাগাদ। যদিও শ্রীরামপুর তার আগে থেকেই পরিচিত জায়গা ছিল, তীর্থস্থান, বাণিজ্য কেন্দ্র হিসেবে। আচ্ছা। মুঘলদের সাথে একটু ঝামেলা হয়ে তারা কিছুদিনের জন্য চলেও গিয়েছিল, কিন্তু ১৭৫৫ সালে আবার ফেরে। আর তারপর রেশম, সুতির কাপড়, মশলা, নীল। সল্টপিটেরও তো বারুদের জন্য লাগত। হ্যাঁ, সল্টপিটার। এগুলোর ব্যবসায় খুব উন্নতি করে। একটা সময় তো মানে ১৭৭৭ সাল নাগাদ বলা হয় শ্রীরামপুর ছিল ড্যানিশ রাজ্যত্বের অধীনে থাকা সবচেয়ে বড় শহর। ভাবা যায়। আর ফরাসিরা? চন্দননগর? ঠিক। ফরাসিদের ঘাঁটি ছিল চন্দননগর বা ফরাসিডাঙ্গা। ১৬৭৩-৭৪ সাল নাগাদ দুপ্লেসি নামে একজন ফরাসি কর্মকর্তা জমি কেনেন ওখানে। তারপর কোম্পানি ফ্যাক্টরি বানালো? হ্যাঁ, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬৮৮ সালে। তবে আসল উন্নতি হয় গভর্নর ডুপ্লের সময়ে, মানে ১৭৩০ সাল নাগাদ। তখন নাকি অনেক পাকা বাড়ি তৈরি হয়েছিল। প্রচুর। বলা হয় ২০০০-এরও বেশি পাকা বাড়ি ছিল তখন চন্দননগরে। শহরটা খুব সমৃদ্ধ হয়ে উঠেছিল। কিন্তু ব্রিটিশদের সাথে তো তাদের একটা রেষারেষি চলতই। চরমে। রবার্ট ক্লাইভ তো ১৭৫৭ সালে চন্দননগর দখলই করে নিলেন। পলাশী যুদ্ধের বছরেই? হ্যাঁ, পরে যদিও ফরাসিরা ফেরত পায়,
কিন্তু আবার ১৭৯৪ সালে ওই নেপোলিয়নীয় যুদ্ধের সময় ব্রিটিশরা নিয়ে নেয়। এ টানাটানি চলতেই থাকে। এই যে এতজনের কথা আসছে, রায়চৌধুরী পরিবার, আর্মেনীয়, পর্তুগিজ, ডাচ, ফরাসি, এই পুরো প্রেক্ষাপটটা মাথায় রাখলে জব চার্নাকের ভূমিকাটা ঠিক কোথায় দাঁড়ায়? দেখুন, প্রতিষ্ঠাতা বলাটা হয়তো ঠিক না, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা হিসেবে তার ভূমিকা ছিল বইকি। তিনি তো কোম্পানির হয়ে হুগলি, কাশিমবাজার, পাটনা নানান জায়গায় কাজ করেছেন। হ্যাঁ, সেটা জানি। তারপর মুঘল নবাবের সঙ্গে শুল্ক নিয়ে কিছু সমস্যা হয়। সেই গোলমালের জেরেই ১৬৮৬ সালের ডিসেম্বরে তিনি হুগলি থেকে কোম্পানির লোকজন নিয়ে সুতানুটিতে চলে আসেন, মানে কার্যালয় সরিয়ে আনেন। তার নিজের লেখাতেই পাওয়া যায় জায়গাটার বর্ণনা। বেশ নিচু, জলা জায়গা, আর এখানে ওখানে কিছু কুঁড়েঘর ছড়ানো ছিটানো, এরকম আর কি। আর ওই যে একটা তারিখ খুব চালু আছে, ১৬৯০ সালের ২৪শে আগস্ট, ওটাকে তো অনেকেই কলকাতার জন্মদিন বলেন। হ্যাঁ, ওই তারিখটা আসলে গুরুত্বপূর্ণ, কারণ ওই দিন চার্নক সুতানুটিতে ইংরেজদের হয়ে পাকাপাকিভাবে বাণিজ্য করার অনুমতি পান মুঘলদের থেকে। এটাকে অনেকেই শহর পত্তনের তারিখ হিসেবে ধরে নেন, কিন্তু সত্যি বলতে এটা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঘাঁটি গাড়ার একটা আনুষ্ঠানিক দিন। শহর তো তার আগে থেকেই ছিল, মানে বসতি ছিল। চার্নকের কয়েক বছর পরে ১৬৯৩ সালে কলকাতাতেই মারা যান, এখানেই তার সমাধি। এবার একটা অন্য প্রসঙ্গে আসি, কলকাতার রাস্তার নাম। শোনা যায় এই নামগুলোর মধ্যেই নাকি শহরের অনেক পুরনো গল্প লুকিয়ে আছে। তা কিছুটা আছে বই কি, খুব ইন্টারেস্টিং ব্যাপার এটা। যেমন ধরুন, কিছু নাম থেকে পুরনো ভূগোলটা বোঝা যায়। শিয়ালদহ বা বেলগাছিয়া, এই নামগুলো শুনলে মনে হয় আগে হয়তো এখানে দ্বীপ বা জলা জায়গা ছিল। পাথুরিয়াঘাটা নামটা সম্ভবত ওখানকার মাটির প্রকৃতি থেকে এসেছে, বেশ কঠিন বা পাথুরে মাটি ছিল হয়তো। আর ওই যে তলা দেওয়া নামগুলো, নিমতলা, বাঁশতলা, হ্যাঁ, ওগুলো পুরনো গাছপালা বা হয়তো একসময়ের জঙ্গলের স্মৃতি বহন করে। আবার দেখুন, পেশাভিত্তিক পাড়ার নামও তো অনেক আছে। কুমোরটুলি মানে কুমোরদের পাড়া, কলুটোলা মানে তেল কলওয়ালাদের, জেলে পাড়া, দর্জি পাড়া। এগুলো সম্ভবত ১৭৫৭ সালের পর, যখন শহরটা একটু সাজানো গোছানো হচ্ছিল, কর্নেল কোলব্রুকের পরিকল্পনা মাফিক, তখন তৈরি হয়। ফ্যান্সি লেনের নামের পেছনেও নাকি অন্য গল্প। হ্যাঁ, শোনা যায় ওটা নাকি ফাঁসি দেওয়ার জায়গা ছিল, তাই ফাঁসি থেকে ফ্যান্সি। আবার ধরুন, বাজারের নামে রাস্তা, সবজি বাগান, আমরাতলা, চালপট্টি, পুরনো বাগানবাড়ির মালিকদের নামেও রাস্তা আছে, যেমন করণ বাগান। রতন সরকারের মতো সাধারণ মানুষের নামও জড়িয়ে আছে রাস্তার ইতিহাসে, যিনি হয়তো নিজের চেষ্টায় প্রতিষ্ঠা পেয়েছিলেন। শহরটা তো একটা সময় দুটো ভাগে ভাগ হয়ে গেছিল, তাই না? হোয়াইট টাউন আর ব্ল্যাক টাউন। হ্যাঁ, ইংরেজদের থাকার জায়গা হোয়াইট টাউন আর ভারতীয়দের এলাকা ব্ল্যাক টাউন নামে পরিচিত ছিল। হোয়াইট টাউনের কিছু রাস্তার নামও বেশ মজার ছিল, যেমন ক্রুকেড লেন বা সার্পেন্টাইন লেন, মানে বেশ আঁকামাকা রাস্তা আর কি। এই রাস্তাগুলো রক্ষণাবেক্ষণের ব্যবস্থা কি ছিল তখন? সেটার জন্য একটা বেশ অদ্ভুত ব্যবস্থা চালু হয়েছিল ১৭৯১ সালে, লটারি কমিটি। ৫০ সিকা দিয়ে লটারির টিকিট বিক্রি করা হতো। লটারির টাকায় রাস্তা মেরামত? হ্যাঁ, ওই টাকা তুলে শহরের রাস্তাঘাট মেরামত করা হতো, নর্দমা তৈরি হতো, এমনকি টাউন হলটাও ওই লটারির টাকাতেই তৈরি হয়েছিল। বাবা, এটা তো দারুণ তথ্য। আলিপুরের ডুয়েল অ্যাভিনিউ বা ওয়াটারলু স্ট্রিট বা বিভিন্ন খানসামার লেন, এগুলোও তো ইতিহাসের সাক্ষী। একদম। ওই ডুয়েল অ্যাভিনিউ যেমন ওয়ারেন হেস্টিংস আর ফিলিপ ফ্রান্সিসের সে বিখ্যাত ডুয়েলের স্মৃতিচিহ্ন। খানসামা লেনগুলো হয়তো সেকালের বাবুর্চি বা খানসামাদের বাসস্থান ছিল। সবই ইতিহাসের টুকরো টুকরো ছবি। তাহলে আজকের আলোচনা থেকে এটা বেশ স্পষ্ট যে কলকাতার ইতিহাসটা কোনো একজন প্রতিষ্ঠাতার একক গল্প নয়। এটা আসলে বহু মানুষের, বহু শতাব্দী ধরে ধীরে ধীরে গড়ে ওঠা একটা শহর, একটা বিবর্তন। ঠিক তাই। আর রাস্তার নামের মতো খুব সাধারণ জিনিসের মধ্যেও যে কত ইতিহাস জড়িয়ে থাকতে পারে সেটাও বোঝা গেল। অনেক সময় যে সরল গল্পগুলো আমরা শুনি, সেগুলো আসল সত্যিটাকে কিছুটা হলেও আড়াল করে দেয় আর কি। হয়তো কোনো শহরের প্রতিষ্ঠা ব্যাপারটা একটা নির্দিষ্ট দিনের ঘটনা নয়, বরং বহু মানুষের অবদানে নিরন্তর চলতে থাকা একটা প্রক্রিয়া। একদম। শ্রোতাদের জন্য তাহলে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, এমন আর কোন পরিচিত শহর থাকতে পারে যার গভীরেও হয়তো এইরকম কোনো অজানা, চাপা পড়া ইতিহাস অপেক্ষা করছে, যা আমাদের চেনা ধারণাগুলোকে নাড়িয়ে দিতে পারে? ভাবার মতো বিষয় না?